খেলাপিতে আটকে 2,12,000 কোটি টাকা জমানো অর্থ তুলতে পারছেন না অনেক গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় বিপর্যয়, ঋণ আদায়ে কঠোর হওয়ার পরামর্শ। দেশ ত্যাগের সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার দেশ টিভির এমডি আরিফ হাসান। কুষ্টিয়ায় গ্রেফতার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। সাবেক এমপির গ্রামে পর্যটন কেন্দ্র নির্মাণ, যান না দর্শনার্থীরা। উদ্বোধনের পর থেকে গুনছে লোকসান। সরকারি চাপে প্রকল্প বাস্তবায়নের দাবি এলজিইডির। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। দেশে 9.25 লাখ খেলাপির কাছে আটকে আছে 2,12,000 কোটি টাকা। অথচ নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না এ সংকট। সাইফুল ইসলামের রিপোর্ট। জন্য এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পড়া হাজারো গ্রাহকের ভোগান্তির কথা। টাকার প্রয়োজন, টাকা দিতে বলছে দালালে, টাকা না দিলে ফ্লাইট দিবে না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। এমন অবস্থার কারণ হিসেবে এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংককে ফেলেছে অর্থ সংকটে। ব্যাংক যে বিনিয়োগ করেছে ওখান থেকে সকল টাকা তো একদিনে তুলে আনতে পারবে না, কিন্তু আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,12,143 কোটি টাকা। 8,76,190 জন খেলাপি গ্রাহকের কাছে এই পরিমাণ ঋণের টাকা আটকে আছে। একই সময়ে আর্থিক খাতে ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা 77,35,470 জন এবং বিতরণ করা ঋণের স্থিতি ছিল 16,66,995 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দাবি, লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয়। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। তো একবার এই বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই বাণিজ্যিক ব্যাংকে লুটপাট হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক একই লোক আবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে গলা চিপে ধরতেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে, সাধারণ গ্রাহকের আমানতের টাকা কিভাবে লুটপাট হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সময় এসেছে গ্রাহকদের মনে আস্থা ফেরানো, এমন পরামর্শ ব্যাংক মালিকদের সংগঠন বিএবির। ব্যাংক সার্ভিস করতে প্রথম কাজই হচ্ছে আপনাকে ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ খেলাপি ধরতে কঠোর না হলে ভেস্তে যাবে সব উদ্যোগী। নন পারফর্মিং লোন সেটাকে কিভাবে কমানো যায় এবং ফিরিয়ে আনা যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃব্যাংক থেকে সহায়তা পাওয়ায় দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে, চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই। এমন অবস্থার অবসান কবে ঘটবে সেই উত্তর জানে না গ্রাহকের অনেকেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র ডেকে মাঝপথে নতুন শর্ত। এতে বাড়তি সুবিধা পেতে পারেন আগে সরবরাহকারী প্রতিষ্ঠান, যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে আগে স্থাপন করা মিটার নিয়ে অভিযোগ আছে গ্রাহকের। বিশেষজ্ঞরা মনে করেন, বিরোধ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন। সাইফুর রহমান রকিকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। উত্তরের জনপদে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় কোম্পানিটির গ্রাহক 20 লাখের বেশি। এর মধ্যে 5 লাখই এসেছে স্মার্ট প্রিপেড মিটারের আওতায়। তবে এসব মিটার নিয়ে নানা অসন্তোষ রয়েছে গ্রাহকদের। প্রত্যেক মাসে বিল বেশি আসে, আর তারপর আবার মিটার যেগুলো আছে এগুলো তো মিটার চেঞ্জ করে ডিজিটাল করেছে, এই ডিজিটালে আরো বেশি আমরা সমস্যায় পড়েছি। কোনো ঠিক ঠিকানা নাই, কখন কিভাবে বিল করতেছে আমরা নিজেও জানি না। অনেক মিটার সমস্যার কারণে অতিরিক্ত বিল আসে, এটা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক সময় আমরা অভিযোগ দিয়েও এটা সমাধান হয় না। এমন অবস্থায় আরও 8 লাখ গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটারের আওতায় আনতে চায় নেসকো।
যদিও নেসকোর দাবি বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ধারণা অমূলক। এক্সিস্টিং যে ভেন্ডিং সফটওয়্যার আছে সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের একটা পয়েন্ট রেখেছি। সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছে যে কোম্পানির ভেন্ডিং সফটওয়্যারটা আছে তারা হয়তো এখানে বেনিফিটেড হবে। তো আমরা বলেছি যে ভেন্ডিং যেহেতু আমরা কিনতেছি না এই প্রজেক্টে, সেহেতু তো ভেন্ডিং তো করতে হবে। এজন্য যে সকল বিডাররা আমাদের এই টেন্ডারে বিড করবে, আমাদের ভেন্ডিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করার জন্য তাদের যে ধরনের ডকুমেন্ট দরকার, এপিআই কোড দরকার, সবগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে প্রস্তুত আছি এবং আমরা দিচ্ছি এবং অনেকে দিয়েও দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ইন্টিগ্রেশনের কারণে আমরা বাদ দিতে চাচ্ছি বা কোনো প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, কথাটা আসলে ঠিক নয়। শেখ হাসিনা সরকারের সময়কালে প্রিপেড মিটার আর বিদ্যুৎ খাতের দরপত্র নিয়ে প্রশ্ন উঠেছে অহরহ। একজন বিশেষজ্ঞ বলছেন, এসব ক্ষেত্রে আদর্শ একটি নীতিমালা থাকা প্রয়োজন। এই সমস্ত দ্বারা প্রবিধান দ্বারা যদি নির্ধারিত করে দেওয়া হয়, এটাগুলো সব বিআরসির করার কথা। যে কোনো কোম্পানি তার ইচ্ছা মাফিক কোনো স্পেসিফিকেশন বা কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। একটা মডেল প্রবিধানমালা থাকবে বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি, মডেল পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে টেন্ডার সবাই সেই পদ্ধতি অনুসারে টেন্ডার করবে। তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারে না। এসব ক্ষমতা কেন লাইসেন্সির হাতে থাকবে? এসব ক্ষমতা সব রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করবে। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে বিইআরসি নিজেও উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মত এই ভুক্ত অধিকার সংগঠকের। যে আইনের আওতায় ফৌজদারি মামলা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসিকে, এইসব অভিযোগ আমলে নিয়ে বিআরসি কেন মামলা করছে না কেন? ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় এবার গ্রেফতার হলেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ ত্যাগের সময় রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপকমিশনার তালিবুর রহমান। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলন চলাকালে 19 জুলাই বিমানবন্দর থানায় হত্যা চেষ্টা মামলার আসামি তিনি। গোপনে সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। মিন্টু রোডে ডিবি কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ চলছে। দেশ টিভি এমডি আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাধারণ সম্পাদক। এদিকে শীর্ষ চাল ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। ঋণ খেলাপির মামলায় শনিবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব জানান, রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওয়ারেন্টভুক্ত আসামি। রশিদ সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ খেলাপির দায়ে আদালতে 68টি মামলা করেছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক। এরপর থেকে পরিবারটির সব সদস্য আত্মগোপনে ছিলেন। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতিকে রোববার আদালতে তোলা হবে। সময় সংবাদে আরও থাকছে, ভারতের নিষেধাজ্ঞায় আটকে ছিল শত কোটি টাকার এলসি। 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি ব্যবসায়ী ও শ্রমিকদের। উপযুক্ত জায়গার বদলে নেত্রকোনার সাবেক এমপির নিজ গ্রামে হয়েছে পর্যটন কেন্দ্র, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না হয় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। সরকারি চাপে বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয় এলজিইডি বিভাগের। অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর, পাহাড়ি সীমান্ত দুর্গাপুর, কমলাকান্দা, লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দুয়ার, রইল বাড়ির দুর্গ সহ জেলার 10 উপজেলায় রয়েছে নানা ইতিহাস। সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে 30 থেকে 50 কিলোমিটার দূরত্ব। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল। তবে হাওর উন্নয়নের নামে নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের ছেচড়াখালী গ্রামে গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্র, যা মোহনগঞ্জ থেকেও 15 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। গত 1 বছরে মাত্র 68 জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ। এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে। এমনকি বিনোদন কেন্দ্রের মতো 20 টাকা মূল্যে টিকিট বিক্রি করেও আয় করতে পারছে না কর্তৃপক্ষ। কলমাকান্দা এখান থেকে যাওয়া অনেক টাফ, এটা আসলে সম্ভব না। টুরিস্ট নাই বলতে চলে, 1-2 জন আসছে টুরিস্ট দেখতে, কিন্তু তাহা দেখার মতো কিছু নাই। আর
এরপরে আর কেউ আসে। সচেতন নাগরিকরা বলছেন উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে। দুর্গাপুর কলমাকান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো। অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে। ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না, অন্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে, আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি। পর্যটন কেন্দ্রটি নির্মাণে 8 কোটি 16 লাখ টাকা ব্যয় হয়। সময় সংবাদ, নেত্রকোনা। ভারতের নিষেধাজ্ঞায় শত কোটি টাকার এলসি আটকে ছিল দেশের ব্যবসায়ীদের। অবশেষে 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে কয়লা আমদানি। এতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকরা। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। কর্মচঞ্চল তামাবিল স্থলবন্দর। ভারত থেকে আসা ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর তা থেকে কয়লা খালাস করছেন শ্রমিকেরা। ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে, আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এইখানে মনে করেন দেখা গেছে ব্যবসা বাণিজ্য বাধা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে, সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে, তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। 3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কের কাজ হয়েছে মাত্র 10%। আগামী বছরের মধ্যে 30,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও 2028 সালের আগে সেটির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। কথা ছিল 2023 সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে 2021 সালের 24 অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে
ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল 6 লেন প্রায় 60 কিলোমিটার সড়কের কাজের 3টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের 209 কিলোমিটারের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের 121 কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন জনিত একটা জটিলতা ছিল, এটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী 2-3 মাসের মাঝেই ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় করতে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র 10 ভাগ কাজ শেষ হয়েছে। তা আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। 2021 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া 30,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25 ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালীর স্বপ্নের ছড়াছড়ি, পাকা ধানের মৌমৌ গন্ধে বিমোহিত চাষি। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। ধার দেনা করে চাষ করা ফসলের আশানুরূপ ফলন দেখে স্বস্তিতে কৃষক কৃষানি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য না পেলে ক্ষতির শঙ্কায় তারা। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে 1320 টাকা, তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তাই দেনা পরিশোধ ও পরিবারের ব্যয় মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন চাষিরা। ফলন ভালো হয়েছে, আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটটা তুলে দিতে পারি। বীজের দাম বেশি, সারের দাম বেশি এবং খামলার দাম বেশি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। অনেক টাকা খরচ মরচ গেছে, ওদের ধান ন্যায্য মূল্যে টাকা না পাই সেটা আমরা ওই তো না, আমরা অনেক টাকা লুজার। আর বিষের বস্তা তো অনেক দাম, উচিত মূল্যটা পাইতেছি না। পরে বছর শেষের হিসাব কিতাব করে দেখা যায় লস হয়েছে। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাজার মূল্য অনুযায়ী ওনার উৎপাদন খরচ পুষিয়ে লাভ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় 88,320 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।